আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। এই মুহূর্তে পাওয়া রাশিয়া ইউক্রেন যুদ্ধের আপডেট সংবাদ জানিয়ে দেব সবার আগে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ পিছু হটছে যুক্তরাষ্ট্র। এরপর জানিয়ে দিব হিজবুল্লাহ প্রদানের হুঁশিয়ারি, হামলা হলে ইসরায়েলকে মুছে ফেলা হবে। এরপর থাকছে সীমান্তে পরমাণু অস্ত্র পাঠাচ্ছে রাশিয়া। এরপর জানিয়ে দিব আজারবাইজান আর্মেনিয়ার রাষ্ট্রপ্রধানের সঙ্গে পুতিনের বৈঠক এবং জানিয়ে দিব সর্বশেষ শিরোনাম। এরদোগান জিতলে তুরস্কে জাতীয়তাবাদী তীব্র হবে বললেন আঙ্কারায় কুর্দিরা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন সংবাদের বিস্তারিত। তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট হলো এই ভিডিওতে একটা লাইক দিবেন, আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। রাশিয়া ইউক্রেন যুদ্ধ পিছু হটছে যুক্তরাষ্ট্র। ইউক্রেনকে সরবরাহ করা কোনো মার্কিন অস্ত্র সরাসরি রাশিয়ার ভূখণ্ডে ব্যবহার করা যাবে না বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সামরিক কর্মকর্তা। অন্যদিকে পরমাণু অস্ত্র মোতায়েন নিয়ে বেলারুশের সঙ্গে চুক্তি সই করেছে রাশিয়া। এরই মধ্যে কৌশলগত পরমাণু অস্ত্র মোতায়েন শুরু হয়েছে বলে দাবি করেছেন বেলারুশের প্রেসিডেন্ট। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনের সবচেয়ে বড় ভরসার জায়গা যুক্তরাষ্ট্র থেকে পাওয়া অস্ত্র, গোয়েন্দা তথ্য ও নানাবিধ সমর্থন। এসবের ফলেই অপেক্ষাকৃত বিশাল সামরিক ক্ষমতাশীল রাশিয়ার বিরুদ্ধে লড়াই চালিয়ে আসছে ইউক্রেন। নিজ দেশের অর্থনীতির ওপর ক্রমাগত চাপ এবং রাশিয়া চীনের বাড়ন্তর প্রভাব বলয়ের কারণে এবার ইউক্রেনের প্রতি ভুল পাল্টাতে শুরু করেছে যুক্তরাষ্ট্র। রাশিয়া ইউক্রেন যুদ্ধে শুরু থেকে ইউক্রেনকে যে নিরস্কর সমর্থন ও সহযোগিতা দিয়ে আসছিল যুক্তরাষ্ট্র, এবার সে অবস্থান থেকে কৌশলে পিছু হটেছে দেশটি। রাশিয়াকে রুখতে ইউক্রেনে অস্ত্র সরবরাহ, ঋণ সংকট সহ অভ্যন্তরীণ নানা ইস্যুতে সংখ্যায় যুক্তরাষ্ট্রের অর্থনীতি। এ অবস্থায় সামরিক ব্যয় এবং বিভিন্ন দেশকে করা সামরিক সহায়তা কমানোর আভাস দিয়েছেন দুই শীর্ষ মার্কিন সামরিক কর্মকর্তা। এদিকে একের পর এক নিষেধাজ্ঞার খবরও খর্ব করা যায়নি মস্কোর শক্তি। উল্টো চীন ও ইরানের মতো মার্কিন বিরোধী শক্তি নিয়ে গড়ে তুলেছে জোট। সঙ্গে গার্ড ছাড়া বাঁধছে সৌদি আরব, তুরস্ক সহ পশ্চিমা মিত্র হিসাবে পরিচিত বেশ কয়েকটি দেশ। এ কারণেই এবার ইউক্রেনের প্রতি কৌশলে অবস্থান পাল্টাতে শুরু করেছে ওয়াশিংটন বলে মনে করেছেন সামরিক বিশ্লেষকরা। এরই মধ্যে বৃহস্পতিবার বেলারুশের সঙ্গে কৌশলগত পরমাণু অস্ত্র মোতায়েনের চুক্তি সই করেছে রাশিয়া। এরই মধ্যে রাশিয়ার পরমাণু অস্ত্র মোতায়েন শুরু হয়েছে বলেও আভাস দিয়েছে বেলারুশের প্রেসিডেন্ট। রাশিয়ার পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। তবে এর প্রেক্ষিতে ওয়াশিংটন পাল্টা কোনো পদক্ষেপ নিচ্ছে না বলে জানানো হয়। এসবের পরও রাশিয়া ইউক্রেন যুদ্ধে জিততে পারবেন না বলে জানিয়েছেন মার্কিন সেনাপ্রধান। পুতিনের ঘনিষ্ঠ সাবেক রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ জানিয়েছেন এ যুদ্ধ চলতে পারে কয়েক দশক ধরে। তবে পশ্চিমাদের পাঠানো বিভিন্ন সামরিক সরঞ্জাম ইউক্রেনের সক্ষমতাকে আরও বাড়াবে বলে মনে করেছে বিশ্লেষকরা। হিজবুল্লাহ প্রধানের হুঁশিয়ারি, হামলা হলে ইসরায়েলকে মুছে ফেলা হবে। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইদ হাসান নাসরুল্লাহ বলেছেন, ইহুদিবাদী ইসরায়েল যদি কোনো ক্রমে হিজবুল্লাহর বিরুদ্ধে হামলা চালায় তাহলে তা বড় যুদ্ধের দিকে মোড় নেবে এবং ইসরায়েলকে মুছে ফেলা হবে। দক্ষিণ লেবানন থেকে ইহুদিবাদী ইসরায়েলের সেনা প্রত্যাহারের বার্ষিকী উপলক্ষে গতকাল বৃহস্পতিবার এক টেলিভিশন ভাষণে তিনি এসব কথা বলেন। 2000 সালের 25 মে ইসরায়েলি সেনারা দক্ষিণ লেবানন থেকে হিজবুল্লাহর প্রতিরোধের মুখে পালিয়ে যেতে বাধ্য হয়। এর আগে দক্ষিণ লেবাননে 22 বছরের দখলদারিত্ব কায়েম করে রেখেছিল ইসরায়েলি সেনারা। ইসরায়েল সম্প্রতি হিজবুল্লাহর বিরুদ্ধে বড় রকমের সামরিক অভিযানে যে হুমকি দিয়েছে তার জবাব দিতে গিয়ে হিজবুল্লাহর মহাসচিব ইসরায়েলকে লক্ষ্য করে বলেন, তোমরা আমাদেরকে এ ধরনের হুমকি দিও না, বরং আমরা তোমাদেরকে বৃহৎ যুদ্ধের বিষয়ে হুঁশিয়ারি করছি। যুদ্ধ শুরু হলে লক্ষ লক্ষ হিজবুল্লাহ যোদ্ধা দিয়ে যুদ্ধক্ষেত্রে ভরে দেওয়া হবে, কারণ আগের চেয়ে হিজবুল্লাহর যোদ্ধা অনেক বেশি বেড়েছে। তিনি বলেন, দিন দিন প্রতিরোধ আন্দোলনের পরিসর বাড়ছে এবং হিজবুল্লাহর অর্থনৈতিক ও সামরিক সক্ষমতা বিরাট পরিবর্তন এসেছে।
সীমান্তে পরমাণু অস্ত্র পাঠাচ্ছে রাশিয়া। ইউরোপীয় ইউনিয়নের সীমান্তবর্তী রুশ ভূখণ্ডে পরমাণু অস্ত্র পাঠানো শুরু করেছে রাশিয়া। বেলারুশ নেতা আলেকজান্ডার লুকাশেস্কো বৃহস্পতিবার একথা বলেছেন। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করতে মস্কো সফরকালে লুকাশেস্কো সাংবাদিকদের বলেন, পরমাণু হস্তান্তর শুরু করা হয়েছে। খবর আল জাজিরা। এর প্রেক্ষিতে ওয়াশিংটন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারিন জিন পিয়েনের রাশিয়ার এমন পদক্ষেপকে দায়িত্বহীন এবং উস্কানিমূলক কর্মকাণ্ডের আরেকটি উদাহরণ বলে অবহিত করেছেন। এদিকে পরমাণু অস্ত্র হস্তান্তরের বিষয়ে রাশিয়ার পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো তথ্য জানানো হয়নি। রাশিয়া ইউক্রেন অভিযানে সহায়তার অংশ হিসেবে লুকাশেস্কো মস্কোকে তাদের ভূখণ্ড ব্যবহারের অনুমতি দিয়েছে। গত মার্চ মাসে পুতিন বলেছিলেন তিনি বেলারুশে কৌশলগত পরমাণু অস্ত্র স্থাপন করবেন। পুতিনের এমন ঘোষণার কঠোর নিন্দা জানিয়েছেন পশ্চিমা বিশ্ব। এদিকে ইউক্রেন যুদ্ধে সামরিক বিজয় অর্জন করতে পারবে না রাশিয়া, এমন দাবি করছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার মার্কিন জয়েন্ট চিফ অব স্টাফ জেনারেল মার্ক মিলি জানিয়েছেন, সামরিক শক্তিতে এই যুদ্ধ রাশিয়া কোনোভাবেই জিততে পারবে না। তাই রাশিয়ার উচিত ইউক্রেন থেকে সেনা সরিয়ে নেওয়া। আজারবাইজান আর্মেনিয়ার রাষ্ট্রপ্রধানের সঙ্গে পুতিনের বৈঠক। আজারবাইজান ও আর্মেনিয়ার রাষ্ট্রপ্রধানের সঙ্গে বৈঠক করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার বিবাদমান দুই পক্ষকে নিয়ে ক্রেমলিনে ত্রিপক্ষীয় বৈঠকে বসেন তিনি। এদিন নাগরোনো কারাবাখ অঞ্চল নিয়ে দু দেশের মত বিরোধের বিষয়গুলো তুলে ধরেন দুই নেতা। আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিয়ানির অভিযোগ, লাচিন করিডর অবরুদ্ধ করে রেখেছে আজারবাইজান। এ দাবি অস্বীকার করেছেন দেশটির প্রেসিডেন্ট এলহাম আলিয়েভ। বেশ কিছু সময় ধরে উত্তপ্ত বাক্য বিনিময় হয় তাদের মধ্যে। পরে প্রেসিডেন্ট পুতিনের হস্তক্ষেপে শান্ত হয় পরিস্থিতি। এদিন নিজেদের তথা গোটা বিশ্বের স্বার্থ বিবেচনায় ঐক্যমধ্যে পৌঁছানোর আহ্বান জানান রুশ প্রেসিডেন্ট। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, সব বিষয়ে আমরা সম্মত হলে আলোচনার সুযোগ উন্মোচিত হবে। তিন পক্ষের স্বার্থ বিবেচনায় শান্তিপূর্ণ হবে আলোচনা। এর মাধ্যমে এমন কিছু চুক্তিতে পৌঁছাতে সক্ষম হব যার মাধ্যমে কেবল আর্মেনিয়া ও আজারবাইজান না, গোটা অঞ্চলের গঠনমূলক উন্নয়নের পথ সুগম হবে। এরদোগান জিতলে তুরস্কের জাতীয়তাবাদী তীব্র হবে, বললেন আঙ্কারায় কুর্দিরা। তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইপ এরদোগানের বিরোধী কুর্দিরা আশঙ্কা করছে, প্রেসিডেন্ট নির্বাচনে তার জয়ের ফলে দেশটিতে জাতীয়তাবাদী মাথা চারা দিয়ে উঠবে। তাদের বিরুদ্ধে বিগত বছরগুলোর চলমান দমন পীড়ন আরো তীব্র হবে। সোমবার প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফা ভোটের আগে কুর্দিদের এই আশঙ্কার বিষয়টি উঠে এলো। তুরস্কের মোট জনসংখ্যার এক পঞ্চমাংশ কুর্দিরা। এবারের প্রেসিডেন্ট নির্বাচনে তারা আশা করেছিল এরদোগানের 20 বছরের ক্ষমতার ইতি ঘটবে। এই শাসন আমলের শুরুতে তিনি কুর্দিদের সমর্থন পেয়েছিলেন, কিন্তু পরে তাদের উপর দমন অভিযান শুরু করেন। কিন্তু দ্বিতীয় দফা ভোটের আগেই এগিয়ে রয়েছেন তুর্কি প্রেসিডেন্ট। প্রথম ধাপের ভোটে প্রতিদ্বন্দ্বী কেমাল কিলিচদারোগলুর চেয়ে ভালো ব্যবধানে এগিয়েছিলেন। তার প্রতি সমর্থন জানিয়েছেন কুর্দিপন্থী দল এইচডিপি। অনেক কুর্দি ভোটার মনে করেছেন দ্বিতীয় দফা ভোটে জিতলে এরদোগান নিজের জাতীয়তাবাদী কণ্ঠস্বর আরো জোরদার করবেন। ইতিমধ্যে প্রথম ধাপের ভোটে তৃতীয় হওয়া প্রার্থী সিনান ওগান তুর্কি প্রেসিডেন্টকে সমর্থনের ঘোষণা দিয়েছেন। ক্ষমতার শুরুর দিকে এরদোগানের কুর্দিদের রাজনৈতিক ও সাংস্কৃতিক অধিকার বাড়িয়েছিলেন। তুরস্ক, ইরান, সিরিয়া ও ইরাকে বসবাসরত কুর্দি জনগোষ্ঠীর কোনো নির্দিষ্ট দেশ নেই। তিনি কুর্দি ভাষা ব্যবহারের উপর বিধিনিষেধ প্রত্যাহার করেন এবং কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি এর সঙ্গে একটি শান্তি প্রক্রিয়ার দেখভাল করেন। 1984 সালে রাষ্ট্রের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম শুরু করেছিলেন পিকেকে। তুরস্ক ও দেশটির পশ্চিমা মিত্ররা গোষ্ঠীটিকে সন্ত্রাসী হিসেবে বিবেচনা করে, কিন্তু 2015 সালে অস্ত্রবিরতি চুক্তি ভেঙে পড়লে এরদোগান নীতি পাল্টান। এইচডিপির হাজারো কর্মীকে গ্রেপ্তার করা হয়। দলটির অনেক আইন প্রণেতা ও মেয়রকে উৎখাত করে জেলে পাঠানো হয়। এইচডিপির সমর্থন পাওয়া কিলিচদারোগলুর বিরুদ্ধে এরদোগান বারবার সন্ত্রাসের পক্ষ নেওয়া অভিযোগ করেছেন। দলটি জঙ্গিবাদের সঙ্গে সম্পর্ক অস্বীকার করে আসছে। আলোচনা করেছেন তার প্রতিদ্বন্দ্বীরাও। এরদোগানের অবস্থানের কারণে কট্টরপন্থী জাতীয়তাবাদী
সিনান ওগানের সমর্থন পেয়েছে। ওগান বলেছেন, সন্ত্রাসের বিরুদ্ধে অবিরত লড়াইয়ের কারণে তিনি এই সমর্থন দিয়েছেন।